নমস্কার সকলকেই। আজ আমি তোমাদের মোলের ধারণা ক্লাস 9-এর যেটুকু পার্ট বাকি ছিল সেইটুকু পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে আগের দিন আমরা জেনেছি মোল কি, মৌলের পারমাণবিক ভর কি, আণবিক ভর কি, কি করে আমরা কোনো একটা মৌল বা যৌগের আণবিক ভর নির্ণয় করব, যাবতীয় কিছু আলোচনা করেছি। আজ আমরা বেসিক্যালি মোলের সংক্রান্ত যে গাণিতিক উদাহরণ আছে সেগুলো আমরা দেখব। তার আগে আমরা বেশ কিছু ফর্মুলা আর সামান্য একটু বিষয় আলোচনা করে নেব। তাহলে দেখো, মোল কথাটা, 1 মোল বলতে আমরা কি বুঝি সেটা আরেকবার তোমাদের মনে করিয়ে দিই। তাহলে এই মোল কথাটার অর্থটা বিভিন্ন কেসের ক্ষেত্রে বিভিন্ন। যেমন যদি আমি পরমাণুর কথা বলি, তাহলে 1 মোল পরমাণু বলতে কি বোঝায় না 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণু। মানে আমি বলেছিলাম এই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, তার মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুকে আমরা বলবো পরমাণুর ক্ষেত্রে 1 মোল। যদি অণুর কথা আমরা বলি, তাহলে অণুর ক্ষেত্রে দেখো 6.022 × 10⁻23 সংখ্যক অণুকে বলবো। সাপোজ আমি যদি উদাহরণ নিই H2 কি N2, ঠিক আছে। তাহলে এগুলোর যদি 1 মোলের কথা বলি, তার মানে কি না 6.022 × 10⁻23 সংখ্যক H2 অণু। যদি হাইড্রোজেনের কথা বলি, নাইট্রোজেনের ক্ষেত্রে বলবো 6.022 × 10⁻23 সংখ্যক নাইট্রোজেন অণু, ঠিক আছে। সিমিলারলি যদি 1 মোল আয়নের কথা বলি, তাহলে আমরা বুঝি ওই অ্যাভোগাড্রো সংখ্যক আয়নকেই। এবার দেখো, গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলবো, তাহলে 1 মোল মানে হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যক গ্যাসীয় কণা। এবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোল এবং মোলার আয়তনের মধ্যে একটা সম্পর্ক আমরা দেখব। তার আগে বলে নিই মোলার আয়তন কি। এসটিপিতে মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার আমরা ধরা হয় 273 কেলভিন, আর প্রেসারটাকে ধরা হয় 1 atm, ঠিক আছে। তো এসটিপিতে যে কোনো গ্যাসীয় পদার্থের, ঠিক আছে, যেটা আয়তন হয় সেটাকেই আমরা ইন জেনারেল বলে থাকি মোলার আয়তন। মানে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তনকেই আমরা বলে থাকি ওই গ্যাসটির মোলার আয়তন, ঠিক আছে। এবার তাহলে গ্যাসীয় পদার্থের যদি আমরা চাপ ও তাপমাত্রা পরিবর্তন করি, তাহলে গ্যাসীয় পদার্থের আয়তনও চেঞ্জ হবে, তাই তো। তার জন্য একটা ফিক্স ধরে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেসার, এই কথাটা উল্লেখ করে আমরা মোলার আয়তনের সংজ্ঞাটা বলে থাকি। তাহলে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন কত হয় বলো তো? 22.4 লিটার। সেটা হোক নাইট্রোজেন গ্যাস, হোক হাইড্রোজেন গ্যাস বা অক্সিজেন গ্যাস, যাই হোক, ঠিক আছে। এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন কত? 22.4 লিটার। আর এসটিপি কন্ডিশনটা কি বললাম? টেম্পারেচারটা কত হবে? টেম্পারেচার হবে 273 কেলভিন, আর প্রেসারটা কত হবে? প্রেসার হবে 1 atm, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এসটিপির কন্ডিশন, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার হলো। তাহলে 1 মোল বলতে বুঝলাম যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে 6.022 × 10⁻23 সংখ্যক গ্যাসীয় কণা, ঠিক আছে। আর এসটিপিতে বললাম 1 মোল যে কোনো গ্যাসের যে মোলার আয়তন সেটা আমরা কত পাই? 22.4 লিটার। 1 মোল যে কোনো পরমাণুর কথা যদি আমরা বলি, তাহলে তার ভরটাকে আমরা কি বলি না গ্রাম পারমাণবিক ভর, যেটাকে বলা হয় গ্রাম অ্যাটমিক মাস, ঠিক আছে। তাহলে 1 মোল বা অন্য কথায় আমি বলতে পারি 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণুর ভরটা কি না গ্রাম পারমাণবিক ভর, যেটাকে বলা হয় GAM সংক্ষেপে, ঠিক আছে। এর যে ভরটা সেটাকে বলা হয় GAM, মানে গ্রাম অ্যাটমিক মাস, ঠিক আছে, বা গ্রাম পারমাণবিক ভর। এবার দেখো, অণুর ক্ষেত্রে সিমিলারলি আমি বলতে পারি যে 1 মোল যে কোনো অণুর কথাই বলি না কেন, তার ভরটা কত হবে? বা 6.022 × 10⁻23 সংখ্যক অণুর ভরটা কি হবে না গ্রাম মলিকুলার মাস, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে গ্রাম আণবিক ভর। তাহলে এই দুটো জিনিস তোমরা মনে রাখবে যে 1 মোল যে কোনো অণুর ভরটা হচ্ছে কি না তার গ্রাম মলিকুলার মাস, আর 1 মোল
পরমাণুর ভর, তার মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণুর ভরটাকে আমরা বলে থাকবো গ্রাম অ্যাটমিক মাস বা গ্রাম পারমাণবিক ভর। দেখো এবার আমরা মোল সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে সূত্রাবলীগুলি আমাদের লাগবে সেগুলি দেখো। পরমাণুর ক্ষেত্র যদি থাকে আমাদের, তাহলে সেক্ষেত্রে মোল সংখ্যা বার করার নিয়ম কি না, গ্রামে প্রকাশিত ভর, এটা দেওয়া থাকবে তোমাদের কোশ্চেনে, আর ডিভাইডেড বাই তার গ্রাম পারমাণবিক ভর। আমি তোমাদের পারমাণবিক ভরের একটা লিস্ট দিয়েছি আগের ক্লাসে, যদি কেউ না দেখে থাকো তাহলে ওই ক্লাসটা অবশ্যই দেখে নিও। তাহলে তার গ্রাম পারমাণবিক ভর আমাকে জানতে হবে, তাহলে সেটাকেই সংক্ষেপে লিখছি মাস ডিভাইডেড বাই গ্রাম অ্যাটমিক মাস। তাহলে কোনো পরমাণুর ক্ষেত্রে মোল সংখ্যা বার করার এটা হচ্ছে ফর্মুলা। এবারে অণুর ক্ষেত্রে হলে কি হবে, জাস্ট পুরোটাই সেম। অণুর ক্ষেত্রে তো আমরা গ্রাম পারমাণবিক ভর পাবো না, আমরা পাবো কি গ্রাম আণবিক ভর। তার জন্য মোল সংখ্যা ইকুয়ালস টু কী হবে, গ্রামে প্রকাশিত ভর, যেটা তোমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, আর গ্রাম আণবিক ভর, এটা আমরা ক্যালকুলেশন করতে শিখেছি। কোনো যৌগ বা মৌলের ক্ষেত্রে আমরা কি করে আণবিক ভর নির্ণয় করি সেটা আমরা শিখেছি। আর গ্রাম আণবিক ভর মানে হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ভরটাকেই বলা হচ্ছে গ্রাম আণবিক ভর, আর কিছু না, ঠিক আছে। তাহলে এটাকে বলতে পারি মাস ডিভাইডেড বাই গ্রাম মলিকুলার মাস হলো। এবার দেখো গ্যাসিয়াস সিস্টেম যদি থাকে, মানে গ্যাসের ক্ষেত্রে যদি আমাকে মোল সংখ্যার বার করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, এসটিপিতে গ্যাসের আয়তন সেটা তোমার দেওয়া থাকবে লিটার এককে। আর আমরা জানি যে 1 মোল যে কোনো সাবস্ট্যান্স মানে গ্যাসিয়াস সাবস্ট্যান্সের এসটিপিতে তার আয়তন হচ্ছে 22.4 লিটার, মানে হচ্ছে ভি, দ্যাট ইজ ভলিউম, ডিভাইডেড বাই 22.4, ঠিক আছে। এবার কোণা সংক্রান্ত ব্যাপার, ধরো সাপোজ তোমাকে দেওয়া আছে যে 1.022 ইন্টু 10⁻10 সংখ্যক কোণা কত মোল এর সমান, ঠিক আছে। তখন তোমাকে কি করতে হবে না, মোল সংখ্যা যদি বার করতে হয় তখন আমাকে কি করতে হবে না, কোণা সংখ্যা যেটা আমার দেওয়া আছে প্রশ্নেতে, ডিভাইডেড বাই যদি আমরা 6.022 ইন্টু 10⁻23 করি, তাহলে আমরা কিন্তু মোল সংখ্যা পেয়ে যাব। এবার প্রত্যেকটা ফর্মুলার উপর বেস করে আমরা কিছু নিউমেরিক্যাল দেখব। এই ফর্মুলাগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও। দেখো প্রথম প্রশ্ন, 392 গ্রাম H2SO4 এর মোল সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে H2SO4 কি, একটা অণু, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আমরা কি পাই, ফর্মুলাটা মোল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে মোল সংখ্যাকে যদি আমরা n দিয়ে প্রকাশ করি, n সমান কি পাই, মাস গিভেন, মানে যে ভরটা আমার দেওয়া আছে প্রশ্নতে, ডিভাইডেড বাই কি হয়, গ্রাম মলিকুলার মাস, মানে গ্রামে প্রকাশিত ভর যেটা আমার দেওয়া আছে এখানে 392, আর তার গ্রাম মলিকুলার মাস মানে গ্রাম আণবিক ভর। এবার তাহলে আমাকে গ্রাম আণবিক ভরটা কিন্তু দেওয়া নেই এখানে, তাহলে আমাকে সেটা ক্যালকুলেশন করে নিতে হবে সাইডে। তাহলে H2SO4 এর ক্ষেত্রে গ্রাম আণবিক ভর কি করে আমরা বার করব, আমরা বলেছি আণবিক ভরটাকে যখন গ্রামে প্রকাশ করব তখন সেটাকে বলা হয় গ্রাম আণবিক ভর। তাহলে আমাদের বার করতে হবে জেনারেলি আণবিক ভর। H2SO4 এর আণবিক ভর কি করে বার করব, আগের ক্লাসে আমরা শিখেছি। ইকুয়ালস টু কি পাবো বলো, হাইড্রোজেন দুটো আছে, তার মানে কি হবে, হাইড্রোজেনের জন্য পাই 1, ঠিক আছে, পারমাণবিক ভর, আর যেহেতু দুটো আছে তার জন্য 2 × 1। সিমিলারলি সালফার আছে, সালফারের ক্ষেত্রে পাবো আমরা 32, ঠিক আছে, সালফারের ক্ষেত্রে পাবো আমরা 32 প্লাস, আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি পাবো, প্রত্যেকটা অক্সিজেন পরমাণুর জন্য 16, আর 4টা যেহেতু অক্সিজেন পরমাণু আছে তার জন্য হচ্ছে 4 × 16, ঠিক আছে। এটা তোমরা ক্যালকুলেশন করো কত হবে, দেখো 98 হলো, 98। তাহলে H2SO4 এর আণবিক ভর হচ্ছে 98, তাহলে এর গ্রাম আণবিক ভর যখন বলবো তখন বলবো 98 গ্রাম হলো। তাহলে দেখো এখান থেকে মোল সংখ্যা বার করো, মোল সংখ্যা কি হবে, n = আমরা পাবো 392 ডিভাইডেড বাই 98। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো 392 ডিভাইডেড বাই 98, তাহলে কত পাবো বলো তো, দেখো আমরা পাচ্ছি 4। তাহলে 392 গ্রাম H2SO4 মানে হচ্ছে 4 মোল অফ H2SO4। সেকেন্ড প্রশ্ন দেখো, এসটিপিতে
44.8 লিটার CO2 এর মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা বলেছি এসটিপি কন্ডিশনের একটা ফর্মুলা, দুইয়ের যখন অ্যান্সার করব দেখো তখন আমরা বলেছি যে মোল সংখ্যা n ইকুয়ালস টু কী হয়, ভি মানে হচ্ছে ভলিউম অ্যাট এসটিপিতে ভলিউম ডিভাইডেড বাই 22.4 লিটার। আর এই ভলিউমটাও আমরা বলেছি উপরের যে ভলিউমটা অ্যাট এসটিপিতে ওটা হচ্ছে লিটার ইউনিটে থাকবে। তাহলে এখানে দেখো কোনো অসুবিধা নেই, এখানে লিটার ইউনিটে বলা আছে এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে শুধু আমরা বসিয়ে দেবো জাস্ট মানটা 44.8 ডিভাইডেড বাই 22.4। তাহলে এইটাও লিটার, এটা দেখে নাও। তাহলে লিটার কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মোল সংখ্যাটা শুধুমাত্র একটা নাম্বার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 2। তাহলে হচ্ছে এসটিপিতে 44.8 লিটার CO2 মানে হচ্ছে 2 মোল অফ CO2 এসটিপিতে। ঠিক আছে, এর পরবর্তী অঙ্ক দেখবো। দেখো 53 গ্রাম Na2CO3 তে অবস্থিত মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে Na2CO3 এটা হচ্ছে আমার একটা অণু। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রথমে আমাকে অণু সংখ্যা নির্ণয় করতে হবে, তারপর আমরা পরমাণু সংখ্যা পাবো। তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে 53 গ্রাম Na2CO3 মানে কত মোল অফ Na2CO3। ঠিক আছে, তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে Na2CO3 গ্রাম আণবিক ভর মানে আণবিক ভরটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো Na2CO3 এর গ্রাম আণবিক ভর কি হবে, দেখো আমরা ক্যালকুলেশন করতে পারবো। সোডিয়ামের জন্য কত পাই 23, ঠিক আছে, দুটো আছে তার জন্য 23 × 2 হলো, প্লাস কার্বন একটা, কার্বনের জন্য পাবো 12। ঠিক আছে, অক্সিজেন আছে 3টা, তাহলে অক্সিজেন প্রতিটা অক্সিজেনের জন্য পাবো 16 করে, 3টার জন্য পাবো 16 × 3। ঠিক আছে, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি দেখো কি হচ্ছে 46 প্লাস 12 প্লাস 48, এটার ক্যালকুলেশন করো। দেখো 48 আর 12 যোগ করলে হচ্ছে 60 আর এখান থেকে আমরা পাচ্ছি 46 মানে 106 এটা পাচ্ছি, এত গ্রাম হলো। দেখে নাও কি করে ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, এবার আমরা তাহলে এত গ্রাম Na2CO3 মানে কত মোল Na2CO3 সেটা আমরা দেখব। তাহলে অণুর ক্ষেত্রে আমরা মোল সংখ্যা বার করার ফর্মুলা কি বলেছি, যে গিভেন মাস মানে যেটা আমাদের দেওয়া আছে ডিভাইডেড বাই তার হচ্ছে গ্রাম মলিকুলার মাস, বটে না নয়? তাহলে দেখো গিভেন মাস কত দেওয়া আছে 53, আর আমরা পেয়েছি গ্রাম মলিকুলার মাস কত পেলাম, মলিকুল যেহেতু তার জন্য তার গ্রাম মলিকুলার মাস পাবো 106। তাহলে এখান থেকে যদি এটা ক্যালকুলেশন করি কত পাবো বলো তো 0.5। তাহলে 53 গ্রাম Na2CO3 মানে আমরা পেলাম 0.5 মোল অফ Na2CO3 হলো। এবার দেখো আমরা জানি যে 1 মোল, এটা অণু যেহেতু, তাহলে 1 মোল অণুতে অবস্থিত 1 মোল Na2CO3 তে অবস্থিত অণুর সংখ্যা কতগুলো হবে বলো তো 6.022 × 10⁻23, যেহেতু Na2CO3 হচ্ছে একটা অণু। ঠিক আছে, তাহলে 1 মোল Na2CO3 তে অবস্থিত অণু সংখ্যা কি হয় আমরা জানি, কত অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.022 × 10⁻23, তাই তো? যেহেতু এটা অণু Na2CO3 একটা অণু, তাহলে দেখো আমার কত বেরিয়েছে
NO2CO3 53 গ্রাম ছিল, তার মানে আমরা সেটা পেয়েছি 0.5 মোল। তাহলে 0.5 মোল Na2CO3 অবস্থিত অণুর সংখ্যা আমাকে বার করতে হবে। অণুর সংখ্যা কত পাবো দেখো, 10⁻³ আমি রেখে দিচ্ছি, এইটা ডিভাইডেড বাই 0.5 না সরি, এইটা মাল্টিপ্লাই বাই 0.5 করে দিচ্ছি, তাই তো হচ্ছে। তাহলে কত পাবো বলো তো, 3.011 ইন্টু 10⁻23। এবার দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম যে 0.5 মোল মানে 53 গ্রাম Na2CO3 অবস্থিত অণুর সংখ্যা পেলাম, কিন্তু এটা যে 3.011 ইন্টু 10⁻23 সংখ্যা, ঠিক আছে। এবার দেখো বলেছে মোট পরমাণুর সংখ্যা, তাহলে মোট পরমাণুর সংখ্যা বার করার নিয়মটা আমি বলে দিচ্ছি। অণুর সংখ্যা যদি বার করতে দিত আমার এত দূরই শেষ হয়ে যেত, কিন্তু আমাকে বলেছে মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো Na2CO3 অবস্থিত পরমাণুর সংখ্যা কতগুলো বলো, তাহলে এটা হচ্ছে একটা অণু যে কিনা কি না সোডিয়াম, কার্বন আর অক্সিজেন, ঠিক আছে, এই মৌলের পরমাণুগুলো দ্বারা গঠিত। তাহলে অবস্থিত পরমাণুর সংখ্যা কটা, একটা Na2CO3 তে অবস্থিত পরমাণুর সংখ্যা কতগুলো বলো তো, পরমাণুর সংখ্যা দেখো, সোডিয়াম আছে 2টো, কার্বন আছে 1টা আর অক্সিজেন আছে 3টা, তার মানে হচ্ছে টোটাল 3 আর 1 4 আর 2 6টা। তাহলে দেখো, তাহলে মোট পরমাণুর সংখ্যা কত পেয়ে যাব, একটা অণু মানে হচ্ছে 6টা পরমাণু, তাহলে মোট পরমাণুর সংখ্যা যেটা আমাদের বার করতে দিয়েছে ফাইনাল, এটা দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো। যেহেতু একটা অণুর মধ্যে আমার 6টা পরমাণু রয়েছে, তার জন্য কি পাবো, 6 ইন্টু 3.011 ইন্টু 10⁻23, তাহলে কত পাবো দেখো, 18.066 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু, মোট পরমাণুর সংখ্যা হলো। বোঝা গেল কি বললাম? এবার যদি তোমাকে স্পেসিফিক্যালি বার করতে দিত যে সোডিয়াম পরমাণুর সংখ্যা কতগুলো, ঠিক আছে, 53 গ্রাম Na2CO3 সোডিয়াম পরমাণুর সংখ্যা কতগুলো, তাহলে কি করতাম, এখানে Na2CO3 অণুতে কটা সোডিয়াম পরমাণু আছে, 2টো, তাহলে তখন কি করতাম, এই 6টা তখন কি হয়ে যেত, 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম, তখন লিখতাম তাহলে সোডিয়াম পরমাণুর সংখ্যা 2 ইন্টু 3.011 ইন্টু 10⁻23। সিমিলারলি যদি আমাকে অক্সিজেন পরমাণুর সংখ্যা বার করতে দিত তাহলে কি করতাম, একটা অণুর মধ্যে রয়েছে 3টা অক্সিজেন পরমাণু, তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা বার করার সময় এই 6টা শুধু চেঞ্জ হয়ে যেত, 3 ইন্টু 3.011 ইন্টু 10⁻23 হতো। ব্যাস, এটা গেল তোমার থার্ড অঙ্ক। এবার দেখবো আমরা ফোর্থ অঙ্কটা। এবার আমরা 4 নম্বর অঙ্কতে আসবো। দেখো বলা আছে 2 ATM চাপে এবং 273 কেলভিন তাপমাত্রায় 350 সিসি বা সেন্টিমিটার কিউব, যেটা হচ্ছে সেন্টিমিটার কিউব সেটা হচ্ছে সিসি, ঠিক আছে, CO2 গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা বলেছি যে গ্যাসের ক্ষেত্রে আমরা মোল সংখ্যা বার করার ফর্মুলা আমরা কি জানি বলো তো, ফর্মুলা জানি আমরা, এই অঙ্কটা করছি, ঠিক আছে, 4 নম্বরেরটা। তো আমরা জানি যে মোল সংখ্যা N ইকুয়ালস টু কি হয়, ভলিউম লিটার ইউনিটে অ্যাট STP ডিভাইডেড বাই 22.4 লিটার, তাই তো। এবার দেখো আমার 2 ATM চাপ বলা আছে আর 273 কেলভিন তাপমাত্রা বলা আছে, ঠিক আছে। তো এটা তো আমার STP কন্ডিশন নয়, কারণ আমরা STP কন্ডিশন মানে কি জানি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, এটা না হয় ঠিক আছে, কিন্তু প্রেসারটার দিকে তাকিয়ে দেখো, প্রেসারটা আছে 2 ATM, তাহলে এটা আমার কিন্তু STP কন্ডিশন নয়। বোঝা গেল? তাহলে আমি জাস্ট ডিরেক্ট বসিয়ে দিলাম, এখান থেকে কিন্তু আমি এর অ্যান্সারটা পাবো না, তাহলে আমার কিন্তু ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে। তার জন্য কি করতে হবে দেখো, তাহলে দেখো আমাকে STPতে প্রথমে এত সিসি ভলিউম মানে CO2 সেটা মানে কত সিসি বার করে নিতে হবে, 2 ATM চাপ আর 273 কেলভিনে আমার দেওয়া আছে 350 সিসি CO2,
সেটা আমাকে দেখতে হবে 1 ATM চাপ আর 273 কেলভিন তাপমাত্রায় সেটা কতটা পরিমাণ, ঠিক আছে। তাহলে দেখো আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে কি জানি বলো, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে আমরা জানি P1 V1/T1, এটা তোমরা গ্যাসের ধর্মতে পড়বে, ইকুয়ালস টু P2 V2/T2। এগুলো কি দেখো তোমাদের লিখতে হবে, P1টা হচ্ছে ইনিশিয়াল প্রেসার মানে প্রাথমিক চাপ, V1টা দেখবে হয় প্রাথমিক আয়তন, T1টা হচ্ছে প্রাথমিক উষ্ণতা, আর এদিকে P2টা হয় অন্তিম চাপ, V2টা হয় অন্তিম আয়তন, আর T2টা হয় অন্তিম তাপমাত্রা। হলো, এবার দেখো আমার কি কি দেওয়া আছে কন্ডিশন। তাহলে আমরা যদি স্ট্যান্ডার্ডটাকে P1 বা 1 সাবস্ক্রিপ্ট দিয়ে প্রকাশ করি, তাহলে স্ট্যান্ডার্ড মানে প্রেসার কত বলো, প্রেসার হচ্ছে 1 ATM, তাই তো। এসটিপি কন্ডিশন মানে আমি এসটিপিটাকে 1 সাবস্ক্রিপ্ট দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। তাহলে P1 হচ্ছে 1 ATM, আর টেম্পারেচার কত হয় T1 273 কেলভিন, তাই তো। তাহলে এতে আমার ভলিউমটা বার করতে হবে, মানে V1টা আমার বার করতে হবে। আর আমার জেনারেল কন্ডিশন যেটা দেওয়া আছে গিভেন কন্ডিশন, সেটাকে আমরা 2 সাবস্ক্রিপ্ট দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। গিভেন কন্ডিশনটা দেখো, ঠিক আছে। গিভেন কন্ডিশনে কি আছে দেখো, P2 2 সাবস্ক্রিপ্ট দিয়ে প্রকাশ করছি, আমরা বলছি P2 বলে দেওয়া আছে কত 2 ATM প্রেসার, হলো। আর আমার V2 কত বলা আছে বলো তো, 350 সেন্টিমিটার কিউব, মানে হচ্ছে 350 সিসি, হলো। আর আমার T2ও বলা আছে দেখো 273 কেলভিন, হলো। তাহলে দেখো এই ইকুয়েশনের আমার যদি 5টা রাশির মান জানা থাকে, তাহলে আমি একটা আননোন রাশির মান বার করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো P1 এর মান যদি আমরা পুট করি 1 ATM, তাহলে 1 ইন্টু V1টা আমি জানি না, V1টাই বার করতে হবে আমাকে, মানে এসটিপি কন্ডিশনে এই ভলিউমটা কতটা হবে, যেটা আমার গিভেন কন্ডিশন দেওয়া আছে। T1 মানে হচ্ছে 273, P2 হচ্ছে 2, ভলিউম হচ্ছে 350, আর এখানে হচ্ছে 273। তাহলে V1 ইকুয়ালস টু কী পাবো বলো, যদি আমরা কোনাকুনি গুণ করি, 2 ইন্টু 350 ইন্টু 273 ডিভাইডেড বাই 273, তাই তো। তাহলে দেখো এটা যাচ্ছে কাটা, তাহলে পড়ে রইল আমাদের 700। তাহলে V1টা আমরা কি ইউনিটে পেলাম, সিসি ইউনিটে পাবো নিশ্চয়ই, বা সেন্টিমিটার কিউব, একই ব্যাপার। এবার দেখো আমাকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে এসটিপি কন্ডিশনে তাহলে ওই গ্যাসটার ভলিউম কতটা, 700 সিসি, হলো। এবার দেখো আমার ফর্মুলা হয় মোল সংখ্যা বার করার V@STP ডিভাইডেড বাই 22.4 লিটার, ঠিক আছে। আর এই ভিটা কি হয় বলেছি, লিটার ইউনিটে, বোঝা গেল। তাহলে এখানে পেয়েছি দেখো 700 সিসি, আর আমরা জানি কি 1 লিটার সমান কত, 1000 সিসি, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা লিটারে প্রকাশ করতে যাই, তাহলে কত দিয়ে 1000 দিয়ে ডিভাইডেড করব, তাহলে আমরা কত পাবো বলো, 0.7 লিটার, বোঝা গেল। এবার আমরা তাহলে খুব সহজেই বার করে নিতে পারবো যে আমাদের মোল সংখ্যা কত। তাহলে দেখো এই ফর্মুলাটা লাগাচ্ছি আবার, তাহলে N ইকুয়ালস টু আমরা পাচ্ছি V@STP কত পেলাম, 0.7 লিটার ডিভাইডেড বাই আমরা কত পাচ্ছি, 22.4 লিটার। তাহলে এটার যদি ক্যালকুলেশন করো তোমরা দেখবে পাবে 0.331, ঠিক আছে। যদি 0.7 ডিভাইডেড বাই 22.4 করো, তাহলে আমরা পাবো 0.331। তাহলে এই তো মোল সংখ্যা বেরিয়ে গেল, বুঝতে পারলে কি বললাম। তাহলে এই বাড়তি পোর্শনটা আমাকে করতে হচ্ছে, যেহেতু আমাকে এসটিপি কন্ডিশন বলা নেই, তার জন্য আমাকে সেটাকে স্ট্যান্ডার্ড কন্ডিশনে করে নিতে হচ্ছে, ব্যাস। এবার দেখো 5 নম্বরটা বলবো, কি বলেছে দেখো,
যে সিলভার, যেটাকে এজি বলি, এর একটি পরমাণুর ভর নির্ণয় করো, আর এর গ্রাম পারমাণবিক ভরটা আমার দেওয়া আছে প্যাকেটে, ঠিক আছে, 108। তাহলে পরমাণুর ক্ষেত্রে আমরা কি জানি যে 1 মোল তার মানে হচ্ছে তার গ্রাম পারমাণবিক ভর, তাই তো। তাহলে 1 মোল, দেখো 5 অঙ্কটা করছি আমরা, পরমাণুর ক্ষেত্রে যেহেতু এজি পরমাণুর কথা বলা হচ্ছে, এক মোল পরমাণুর সংখ্যা কত হয়? অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 10⁻23, তাই তো। আর 1 মোল এজি মানে কত? তার যেটা গ্রাম পারমাণবিক ভর, তাই তো। 1 মোল এজি মানে হচ্ছে আমার 108, এই যে বলে দেওয়া আছে, গ্রাম এজি। তাহলে 1 মোলটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি যে 108 গ্রাম এজি পরমাণুর, আচ্ছা 108 গ্রাম, দেখো এটাকে উল্টিয়ে লিখছি, এইভাবে নয়, যে লিখছি কি বার করতে বলেছে, দেখো একটি পরমাণুর ভর নির্ণয় করতে বলা আছে। তাহলে আমরা দেখছি যে 6.022 × 10⁻23 সংখ্যক এজি পরমাণুর ভর কত পাচ্ছি বলো তো? তার গ্রাম পারমাণবিক ভর এজি এর কত? 108। তাহলে 108 গ্রাম হলো। তাহলে একটি এজি পরমাণুর ভর আমরা এখান থেকে বার করে নিতে পারবো, মানে 108 ডিভাইডেড বাই 6.022 × 10⁻23 গ্রাম। তাহলে এটাই হবে তার একটি পরমাণুর ভর। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখবে পাবে 17.93 × 10⁻23 গ্রাম। ব্যাস হয়ে গেল। জাস্ট এইটুকুই পোর্শন তোমাদের আছে মোলের ধারণাতে, সবটুকুই বলে দিলাম। এবার আদার্স যে গাণিতিক প্রশ্নাবলীগুলো আছে সেগুলো তোমরা বই থেকে প্র্যাকটিস করবে, আর যদি তোমরা কেউ কোনো অসুবিধা ফেস করো তাহলে আমাদের কমেন্ট সেকশানে জানাবে।